আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন, আমি মনির হোসাইন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আমার এক পরিচিত ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আজ থেকে ৩ বছর আগে মাসুম ছদ্মনাম তার ফ্যামিলি সহকারে গ্রামের বাড়িতে ঈদ করতে যায়। মাসুমের আরও কাজিন থাকে, শাকিল, তুহিন, ফাহিম। ফাহিম ছিল এদের ভিতরে সবচেয়ে ছোট এবং আরও দুইজন ছিল কামাল এবং ফাহাদ। এরা ছিল এলাকার প্রতিবেশী ভাই। তো এদের ভিতরে সবচেয়ে বড় ছিল কামাল। মাসুম বলে, আমি যেহেতু শহরে থাকি তেমন ঘুরতে পারি না, তো যেহেতু গ্রামে আসলাম, তোমরা যদি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও সেক্ষেত্রে ভালো হয়। তো শাকিল ভাই বলেন, ঠিক আছে, আমরা ঈদের পরের দিন কোনো এক পার্কে ঘুরতে যাব। তো কামাল ভাই বলেন, ঈদের পরের দিন ঘুরতে যাবা? তো ঈদের পরের দিন তো প্রচুর লোকজন থাকবে, ব্যস্ত থাকবে, সেক্ষেত্রে তো ভালো মতো ঘুরতে বেড়াইতে পারবা না। তোমরা একটা কাজ করো, তোমরা ঈদের পরের দিন না যেয়ে ঈদের আগের দিন যাও, একেবারে ফাঁকা পাবা, তো মন মতো ঘুরতে পারবা। তো এই কথা শুনে শাকিল এবং মাসুম বিশেষ করে বেশি আগ্রহ দেখায়। ঠিক আছে, তো আমি এমনই তো চাচ্ছিলাম সবাই মিলে একত্রে একটু আড্ডা টাড্ডা মারবো। তো যে কথা সেই কাজ, তারা বিকালের দিকে কিছু হালকা খাবার টাবার নিয়ে তো পার্কের উদ্দেশ্যে রওনা দেন। তো যে পার্কে যাচ্ছে সেই পার্কের নামটা আমি বলতে চাচ্ছি না। তো পার্কে যাওয়ার পরে আমরা একটা অদ্ভুত জিনিস দেখি। সেটা হচ্ছে, আমরা সাধারণত যারা পার্কে যাই বা ঘুরতে যাই, বিনোদনমূলক জায়গা থাকে, সেই বিনোদন পার্কে মূলত একটা পুষ্করণী থাকে বা একটা সুইমিং পুল থাকে, অথবা কিছু বিনোদনের জন্য কিছু আইটেম থাকে যেগুলোকে বলে রাইড থাকে। তো এইরকম গ্রামের ভিতরে তো আর ওরকম রাইড মাইড থাকবে না, গ্রামের ভিতরে তো খোলামেলা কোনো পার্ক। কিন্তু আমরা সেখানে যে যা দেখি সেটা অবাক করার বিষয়। সেটা হচ্ছে, একই জায়গায় একটি পার্কের ভিতরে 30টি পুকুর এবং প্রতিটা পুকুরে সারি সারি করে রাস্তা করে দেওয়া, সরু সরু, দেখার মতো একটা জায়গা। তো আমরা সেখানে ঘুরলাম, বেড়ালাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশেই একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম। সালাত নামাজ টামাজ পড়ে আমরা আরেকটু বসে আড্ডা মাড্ডা দিয়ে তো আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিই। যখন আমরা মেন রোডে যাই তখন দেখি মেন রোডে একটাও গাড়ি নেই। একটা গাড়ি, সিএনজি, রিক্সা কিচ্ছু নেই, একেবারেই ফাঁকা রাস্তা। তো অবাক করা বিষয়, তাহলে বাড়ি যাব কিভাবে? তো আমাদের বাড়িটা ছিল, যেখানে আমরা ঘুরতে এসেছিলাম, আমাদের বাড়ি ছিল সেখান থেকে প্রায় 6 কিলোর মতো দূরত্ব হবে। তো আমরা ঘন্টাখানিক ওখানে আরও ওয়েট করলাম, দেখি কোনো গাড়ি বা রিক্সা বা অটো, সিএনজি পাওয়া যায় কি না। কিন্তু আমরা কিছুই পেলাম না, যেহেতু গ্রামের রাস্তা আর ঈদের ভিতরে মোটামুটি জনশূন্য। তো ঈদের ভিতরে তো এত মানুষ, ঈদের আগের দিন হয়তো কেউ কাজ টাজ করছে না, তাদের নিজেদের বাড়িতে সময় দিচ্ছে। তো কোনো কিছু না পেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা 6 কিলো রাস্তা হেঁটে যাব। কিন্তু ফাহাদ ভাই তখন বললেন, আমরা যদি মেন রোড দিয়ে যাই তাহলে আমাদের 6 কিলো হাঁটতে হবে, কিন্তু আমার একটি পরিচিত শর্টকাট রাস্তা আছে, সেখান দিয়ে যদি আমরা যাই সেখান দিয়ে 4 কিলো হাঁটতে হবে। আমরা 2 কিলো রাস্তা কম হেঁটে আমরা বাসায় পৌঁছাতে পারবো। তো এই কথা শুনে সবাই বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা লোক অনেক, তো আমরা সেখান দিয়ে যাই। এবং ফাহাদ আরও বলেন, ওই রাস্তার 2 পাশেই খাল, পুষ্করণী, খুব সুন্দর একটা পরিবেশ। তো মাসুম যেহেতু শহরে থাকেন, মাসুম বলে, তাহলে আমরা ওইখান দিয়ে যাই। গ্রামের ভিতরে খাল, নদী, পুষ্করণীর যে একটা সুন্দর পরিবেশ, একটা আবহাওয়া, যে ভালো একটা ফিল নিতে পারবো আমি। আচ্ছা ঠিক আছে, যে কথা সেই কাজ। তো ওনারা
সবাই ওই রাস্তার দিকে যায়, ওই রাস্তার দিকে শর্টকাট দিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ওই রাস্তার মাথায় একটি মুদি দোকান ছিল। যখন ওনারা রাস্তায় যাবে তো ওই মুদি দোকানদার সবাইকে ডাকেন, এই ছেলেরা দাঁড়াও তোমরা। সবাই দাঁড়ায়। তো কি হলো, মানে ডাকলো হঠাৎ করে। তো লোকটি দোকান থেকে নেমে আমাদের কাছে আসলেন এবং আমাদের বললেন, তোমরা কোথায় যাচ্ছ এই রাস্তা দিয়ে? তো তখন আমরা বলি, আসলে আঙ্কেল আমাদের বাসা তো ওই অমুক গ্রামে, তো আমরা মেন রাস্তায় দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা। তো আমরা কোনো গাড়ি রিক্সা অটো কিছুই পাইনি, যার জন্য আমরা এই রাস্তা দিয়ে আমাদের বাসায় যাওয়ার আমরা চিন্তা ভাবনা করতেছি, বাসায় যাচ্ছি। তো আচ্ছা, মুদি দোকানদারটা কিছুক্ষণ চুপ করে থাকলো, চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে যাও, শোনো একটা জিনিস খেয়াল করো, রাস্তা ছাড়া তোমরা অন্য কোথাও যাবা না, এবং রাস্তায় যদি কোনো অস্বাভাবিক কিছু দেখো সেই ক্ষেত্রে সেটাকে পাশ কাটিয়ে চলে যাবা, সোজা চলে যাবা, কোথাও সময় লেট করবা না। তো এই কথা বলে উনি বলে, আচ্ছা ঠিক আছে যাও তোমরা ঠিক মতো। তো মুদি দোকানদার তার দোকানে চলে যায়। তো আমরা ওইটাকে অতটা গুরুত্ব না দিয়ে আমরা আমাদের মতো আমরা হাঁটতে থাকি। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পরে ফাহাদ ভাই বলেন, তো এই রাস্তায় আমি আরও 2-3 বার এসেছি। এই রাস্তার পাশেই জঙ্গলের ভিতরে একটা অনেক পুরনো 100 বছরের পুরনো একটি শ্মশান আছে, এবং কিছু দূর হাঁটার পরেই দেখে আরেকটি শ্মশান, নতুন, হয়তো 2 থেকে 3 মাস হয়েছে হবে শ্মশানটি। তো মাসুম বলে, 100 বছরের পুরনো শ্মশান আমি দেখব। তো শাকিল ভাই বলে, রাতের বেলা শ্মশানে যাওয়া ঠিক হবে? তুহিন ভাই বলে, যাই না, মাসুম দেখতে চাইলো তো দেখাই, আমরা যাই। তো কামাল ভাই বললো, আচ্ছা চলো যাই, যেহেতু আমরা অনেকজন আছি। তো ওরা কি করলো, সেই জঙ্গলের রাস্তা থেকে, মাটির রাস্তা থেকে জঙ্গলের দিকে রওনা হলেন পুরনো শ্মশানের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ হাঁটার পরেই ঘন জঙ্গলের মাঝখানে একটি শ্মশান বলতে ঘন জঙ্গলের মাঝখানে উঁচু উঁচু প্রাচীর করে শ্মশানটা সম্পূর্ণ ঘেরা, স্টিলের গেটে বড় একটা তালা মারা। তো যাওয়ার পরে শাকিল ভাই বলেন, এত কষ্ট করে আসলাম, তো তালা মারা কিভাবে দেখব? তো তুহিন তখন কি করলো, আশেপাশ থেকে ইট নিয়ে তালাটা ভাঙার চেষ্টা করলো। অনেক আঘাত করার পরেও তালাটা ওরা ভাঙতে পারলো না। তো শাকিল ভাই তখন বলতেছে, এত দূর এসেও চলে যেতে হবে? তো ফাহিম তখন বলে, ভাইয়া এখান থেকে গেট দিয়ে ফাঁকা দিয়ে দেখো না, তাই তো হয়। তো কামাল ভাই বলেন, দাঁড়াও আমি একটা ব্যবস্থা করছি। তো কামাল ভাই ওই প্রাচীরের চারদিক দিয়ে হাঁটতে থাকে, দেখে কোথাও নিচু জায়গা আছে কিনা, যে প্রাচীর টপকিয়ে যেয়ে দেখার জন্য। তো গেটের পশ্চিম পাশে যেতেই দেখে একটা বাজারের পাশে কিছুটা অংশ প্রাচীরের ভাঙা। তো তারা কি করে, সে ভাঙা অংশ টপকিয়ে ওই শ্মশানের ভিতরে যায়। শ্মশানের ভিতরে যেয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে। তো দেখার মতো তেমন কিছু নেই, অনেক দিন যাবৎ বন্ধ পড়ে আছে, এখানে কোনো মানুষ টানুষ পোড়ানো হয় না। তো ওনারা একটা জায়গায় দেখে 4-5টা মূর্তি ওখানে সুন্দর করে বানানো মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে শাকিল ভাই একটা প্রশ্ন মনে জাগে, সেটা হচ্ছে, তো সাধারণত মূর্তি থাকবে পূজা মণ্ডপে, তো শ্মশানে কখনো আমি মূর্তি থাকতে দেখিনি। তো কি ব্যাপার, হয়তো বা ওনাদের ধর্মে হয়তো কোনো থাকবে বানিয়েছে। তো ওটা কানে না দিয়ে ওনারা মূর্তির দিকে খেয়াল করে, চাঁদের আলোতে মূর্তিগুলো একেবারে জীবন্ত মনে হচ্ছিল, একবার জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। তো ওনারা কিছুক্ষণ ঘোরার পরে তো ওনারা ওয়াল টপকিয়ে চলে আসেন, এবং ফাহিম সবার ছোট থাকার কারণে ফাহিম ওয়াল টপকাতে যেয়ে নিচে পড়ে যায় এবং পায়ের হাঁটুতে প্রচণ্ড ব্যথা পায়। তো শাকিল ও কামাল ভাই দুজনে টেনে ফাহিমকে এই পাশে আনে। তো এই পাশে আনার পরে তুহিন কি যেন ভেবে তো গেটের ভিতরে সজোরে লাথি মারে। এত কষ্ট করলাম, খুললো না, তো সজোরে লাথি মারার পরে কি হয়, গেটটা খুলে যায়।
এবং এত বড় তালাটা ওধাও, তালাটা আর আমরা দেখতে পাই না যে তালাটা কোথায়। তালাটা একেবারে ভ্যানিশ হয়ে যায়, জাদুকরি ব্যাপার, গেটটা সম্পূর্ণ খুলে যায়। তো এটা দেখে আমরা সবাই অবাক। এবং মাসুম বলতে থাকে, এত কষ্ট করেও তালা খুলতে পারলাম না, তুহিন ভাইয়ের এক লাথিতেই তালা খুলে গেল। তো তখনই মনে হচ্ছিল শ্মশানের প্রচুর বাতাস, আর মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। মানে শ্মশানটা, মাটিটা প্রচণ্ডভাবে কাঁপছিল, ভূমিকম্প হচ্ছে। এর ভিতরে ফাহাদ তো একদিকে তাকিয়ে দেখে লম্বা একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে এবং রক্তবর্ণের লাল চোখ দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ এটা দেখার পরে সবাইকে বলে, দেখো তো এটা কি। এবং সবাই তাকিয়ে একেবারে হিপনোটাইজ হয়ে যায়, একবার ওই দিকে তাকিয়েই থাকে, কোনো কিছু খেয়াল নেই, এক মনে ওই অবয়বটির দিকে তাকিয়ে থাকে। কামাল ভাই এইসব প্যারানর্মাল বিষয়ে আগে থেকে তার অনেক অভিজ্ঞতা ছিল। তো কামাল ভাই কি করে, কামাল ভাই সজোরে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে এবং আয়াতুল কুরসি পাঠ করার এক পর্যায়ে সবার মোহটা কেটে যায়। সবাই বলে, কি হচ্ছে। তখন কামাল ভাই দুটো কথাই বলে, যদি বাঁচতে চাও তাহলে পালাও, দৌড়াও। এই কথা বলে সবাই দৌড় শুরু করে। তো দৌড় যখন শুরু করে, কালো অবয়বটিও তাদের পিছনে পিছনে দৌড়াতে থাকে। এদের ভিতরে ফাহিম আগেই কিন্তু ব্যথা পেয়েছিল পায়ে, হাঁটুতে ব্যথার কারণে ফাহিম সবার পিছনে পড়ে যায়, দৌড়াতে পারে না। তো এক পর্যায়ে কামাল পিছন দিকে তাকিয়ে দেখে ফাহিমকে ওই কালো অবয়বটি প্রায় ধরেই ফেলবে। তো এমন সময়ে কামাল পিছন দিকে দৌড়ে এসে ফাহিমকে ধাক্কা দিয়ে সামনের দিকে ফেলে দেয় এবং ওই অবয়বটির কাছে কামাল ভাই চলে আসে। কামাল ভাইকে যখনই অবয়বটি ধরে ফেলবে, তো কামাল ভাই সজোরে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। তো যখনই আয়াতুল কুরসি পাঠ করতে থাকে, তখন সেই অবয়বটি কামাল ভাইকে মানে ধরতে পারছিল না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি সেই অবয়বটিকে আটকিয়ে মানে টেনে ধরেছে, মানে ধরতে দিচ্ছে না। কতক্ষণ এমন ওই অবয়বটির থেকে রক্ষা পাবে কামাল ভাইরা বুঝতে পারছিল না। তো বাকি সবাই যে যতটুকু পারে দোয়া দরুদ পড়তে থাকে। তো এক পর্যায়ে শোনা যায় দূর মসজিদ থেকে ফজরের আজান তাদের কানে ভেসে আসে। তারা তো সবাই অবাক, এই অল্প সময়ের ভেতরে, আমরা তো এসেছি রাত 8টা-9টার দিকে, এই অল্প সময়ের ভিতরে এতটুকু রাত কিভাবে কেটে গেল তাদের মাথায় ঢুকছে না। তখন তারা কি করবে, আমরা সচরাচর জানি আজান দিলে কোনো কিছু থাকে না। তো আজানের সাথে সাথে সেই অবয়বটি বাতাসের সাথে মিশে যায়। কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করতে থাকি, সেটা হচ্ছে আশেপাশে যত গাছগাছালি ছিল, মনে হচ্ছে সেই গাছগাছালিগুলো সব ভেঙে যাবে, এমন অবস্থা, বিশাল ঝড়। তো আমরা তখন কি করি, আমরা সেই আজানটা কোন দিক থেকে দিচ্ছে সেই আজানকে ফলো করে আমরা সেই মসজিদে যেয়ে উপস্থিত হই এবং মসজিদে যেয়ে সেই হুজুরকে সব কিছু খুলে বলি। তো হুজুর আমাদের তখন পানি পড়া দেয়, সবাইকে ঝাড়ফুঁক করে এবং বলে, তোমরা কেন গিয়েছিলে সেই শ্মশানে? ও শ্মশানটা এমনিতেই ভালো না, দিনের বেলাও সেখানে যাওয়া যায় না। শ্মশানটা অতিমাত্রায় খারাপ হওয়ার কারণে শ্মশানটা এখানকার লোকজন চিরতরে বন্ধ করে দিয়েছে, সেখানে মানুষ আর পোড়ায় না, সেখানে গেট করে তালাবদ্ধ করে দিয়েছে। তোমরা কেন গিয়েছিলে? তো এই ছিল আমাদের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ঘটনা সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও আমাদের বলবেন। আমরা সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব এবং আরও নতুন নতুন ঘটনা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব। জি, আমি মোহাম্মদ তারেক। ধন্যবাদ। আমার বয়স এখন 19 বছর, সেকেন্ড ইয়ারে পড়ি। তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল বা যে সময় ঘটেছিল, তখন আমি ক্লাস 3-তে পড়ি। বয়স তখন খুবই কম, আমার তখন 2000 সাল চলে, 2013 সাল। আমার গ্রামের বাড়ি রাজশাহীতে। তো আমি যে গ্রামে থাকি, গ্রামের নামটি হলো দর্শনহাট। গ্রামটা ছিল খুবই ভয়ানক, মানে দিনের বেলায় মানে অনেকগুলো জঙ্গল ছিল আশেপাশে, সেই জঙ্গলগুলোতে দিনের বেলাতেও মানুষ একা যাইতে ভয় পাইত, এতটাই ভয়ঙ্কর ছিল।
2013 সালের ঘটনা। আমাদের গ্রামের বাড়িতে একটা দোকানও ছিল, গ্রামের মানুষ সবাই মিলেমিশেই থাকতো। তো একটা সময় আমাদের বাড়ি থেকে 2টা বাড়ি পরে একটা দাদি ছিল, তার ফ্যামিলিও ছিল, কিন্তু তার ফ্যামিলির সাথে বন্ডিং মানে সম্পর্কটা তেমন ভালো ছিল না। মানে ফ্যামিলির ছেলে, তার ছেলে মেয়ে তার কথার অবাধ্য ছিল। জামাইটা নেশাগ্রস্ত ছিল। তো বাড়ির সেই দাদি ছিল তার ফ্যামিলির মাথা, মানে তিনি তার ফ্যামিলির খরচ বহন দায়িত্ব সব এর উপরই থাকতো। মানে বিষয়টা হচ্ছে ওই ফ্যামিলির সবকিছু আপনার দাদি করতো? জি, আমার দাদি করতো। আচ্ছা, তারপরে? তো তার চিন্তা ভাবনা হলো যে ছেলে মেয়ে তো আছেই, একটা তো বাড়ি করাই লাগে। তো তাদের মাটির বাড়ি ছিল, মাটির বাড়িতে ভাঙতে হইবে, না ভাঙলে তোর বাড়ি হইবে না। পরে সেটা ভাঙার জন্য সে কি করলো, তার ছেলে মেয়েকে বললো যে বাড়ি তো একটা করতেই হবে, তো বাড়িটা ভাঙতে হবে। তো তার ছেলেরা হয়তো ভাবছে যে বাড়িটা ভাঙলে হয়তো তার জমি দিবে না, এই মনে করে তারা আর তাকে সাহায্য করে না। তো দাদি রাগ করে একাই বাড়িটা ভাঙার কাজে লেগে পড়ে। বা একটা বড় বাড়ি ভাঙতে তো একা মানুষ অনেকদিন লেগে যায়। পরে এই করতে করতে অনেকদিন কাজ করে বাড়ি ভাঙতে শুরু করে, ভাঙতে ভাঙতে লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে একটাই বড় দেওয়াল। বড় দেওয়ালের তিনি তো বুঝে নাই, এই জন্য তিনি নিচ থেকে খনন করা শুরু করছে। তো নিচ থেকে যখন খনন করা শুরু করছে, একটা সময় হয়েছে কি দেওয়ালটা শূন্যের উপর ছিল। তো পিছন থেকে আরো 4টা মানুষ, একাই তো পারতেছে না, পরে আরো 4টা মানুষ রাস্তা দিয়ে যাইতেছিল। তখন তাদেরকে ডেকে বলা হলো যে, আমার দাদি বলতেছে তাদের যে, বাবা দেওয়ালটা তো ভাঙছি, তোমরা একটু যদি সাইড থেকে ধাক্কা দিতা তাহলে দেওয়ালটা হয়তো পড়ে যাইতো। পরে তারা কি করলো, তার কথা শুনে দেওয়ালটা ধাক্কা দিল। কারণ তারা বিপরীত পাশে ধাক্কা না দিয়ে যে পাশে পড়বে সেই পাশেই ধাক্কা দিতেছে। এই মুহূর্তটাই উনি ছিল মানে মাটি সরাইতেছিল। মাটিটা সরাইতে সরাইতে ধাক্কা দেওয়ার পরে দেওয়ালটা আমার দাদির এই পাশে এসে পড়ে। দেয়ালটা হলো ওই লোকজন ধাক্কা ওই পাশে না দিয়ে যে পাশে আপনার দাদি সেই পাশে ধাক্কা দেয়। জি, এবং দেয়ালটা আপনার দাদির শরীরে যায় পড়ে। জি, তারা মনে করে যে দাদি ওখানে নাই, দেওয়ালটা ধাক্কা দেয় মানে এক সাইড থেকে তারা সাইডে দেখা যেতেছে। বুঝতে পারছি। পরে ধাক্কা দিলে তার আওয়াজ শুনতে পায়, একটা চিৎকারের, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পায়। পরে যা দেখে যে তিনি মাটির দেওয়ালের চাপায় পড়ছে। চিপায় পড়ার পরে দেওয়ালটা অনেক বড় দেওয়াল, কুদাল দিয়ে ভাঙছে, ভাঙ্গা তাকে বের করা হয়েছে। বের করার পরে তার যে একটা চেহারা আসছে মৃত্যুর পর, মানে মরে নাই, ওই সময়টা তার মারা গিয়েছিল না, ওই সময়টা তিনি মারা যায় নাই, জীবিত ছিল। তবে জীবিত থাকা মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য ছিল না মুহূর্তটা। তার চেহারা এতটা ভয়ঙ্কর হয়েছিল, মানে এই যে চোখ, ডান চোখ আছে না, ডান চোখটা আপনার খুলে নিচে ঝুলে গেছিল। আর এই বাম কান, এই কানটা আপনার কানের যে দুল থাকে, কানের দুল, এই দুলটা ছিঁড়ে পড়ে গেছিল, মানে এক কান ছিল না। আর এই নিচের যে মাড়ি, দাঁতের শাড়িগুলা খুলে একদমই পড়ে গেছে নিচের চাপারিটা। আর মাটি পড়ে চাপা পড়ে মরছে, অনেক রক্ত, এমনিতেই ভয়ঙ্কর হয়ে গেছে। অনেক মানুষজন আসার পরে তাকে এখন লাশ বাঁচানোর চেষ্টা চলতেছে, মানে হসপিটালে নিয়ে যাবে। এমন অবস্থায় কোনো গাড়ি গড়খা পাইতেছে না। এমন অবস্থায় তাদের বাড়িতে একটা ভ্যান ছিল, সেই ভ্যানে তুলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে। এমন অবস্থায় তাকে ভ্যানে তুলতে তিনি মারা গেছে, আর বাঁচাইতে পারে না। পরে তাকে দেখতে অনেক মানুষ আইছে, অনেক ছোট বাচ্চা, গ্রামের সব মানুষ আইছে আশেপাশে। আর আসার পরে তাকে দেখে মানে সহজে কেউ তার কাছে আর যাইতেছে না, একবার দেখলে দ্বিতীয়বার যাইতেছে না, ভয়। চেহারাটা এতটাই ভয়ঙ্কর হয়েছে, মানে যে দেখছে সেই ভয় পাচ্ছে। জি, বিশেষ করে বাচ্চা যারা ছিল তারা। এমন অবস্থায় তাকে তো এখন মরে গেছে, এখন আর কিছু তোর করার নেই। তাকে গোসল টোসল করানো হলো, জানাজা দেওয়া হবে। জানাজা দেওয়ার জন্য তাকে মসজিদে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে জানাজা পড়ানো হলো। জানাজা পড়ানোর পর যে আবার লাশটাকে নিয়ে কবরে যাবে, কবরস্থানে, তো খাদি পাটির দরজাটা লাগানো হয়নি এমন অবস্থায়। মানে যে খাটিয়াটাতে তোলা হয়েছিল, ওই খাটিয়াটার যে দুই পাশে দুটা পাল্লা থাকে, যে পাল্লা থাকে, এক পাশ লাগানো হয়েছিল না। হ্যাঁ, এক পাশে লাগাইছে, অন্য পাশে লাগানো হয়নি। আচ্ছা। তো আস্তে আস্তে সবাই 4জন ঘাড়ে করে নিয়ে দোয়া পড়তে যাইতেছে কবরের কাছাকাছি, মানে কবরের থেকে 5-6 ধাপ আগে
লাশটাকে নিয়ে যেতে যেতে হঠাৎ পড়ে গেছে। ও, লাশটা পড়ে যায়। জি, খাটিপাটি থেকে হঠাৎ পড়ে যায়। এটা দেখে মানুষ আরো ভয় পায়, আতঙ্ক ছড়িয়ে যায় সবার মনে। কি করবে তারা বুঝতে পারতেছে না। পরে হুজুর গিয়ে সবাই বলল যে বুঝতে পারছে যে খাটিপাটির দরজাটা লাগানো হয়নি, এই জন্য পড়ে গেছে, ভয়ের কিছু নেই। সবাই বলে বোঝানোর পরে লাশটা আবার খাটিপাটিতে তোলা হয়েছে। এভাবে যাওয়ার পরে লাশটাকে কবরস্থানে নামানো হয়েছে। নামা মনে করেন সবাই দোয়া পড়তেছে। এবার যে বাঁশ উপর দিয়ে যে বাঁশ দেয় ছাউনি হিসাবে, বাঁশটা দিতেছে, বাঁশ দিতে তো কবরের ভিতরে একজন লোক থাকা লাগে। অবশ্যই। তো যে লোকটা থাকে ওটাও আমার সম্পর্কে দাদা হয়। মানে ওনার সাহস অনেক সাহসী লোক ছিল। আবার মনে করেন কবর খনন করলে উনি আগে শুয়ে দেখতেন যে কবরটা ঠিক আছে নাকি। অনেক সাহসী। জি, অনেক সাহসী। তো উনি ভিতর থেকে বাঁশ দিতেছে, একে একে সারি করে বাঁশ বিছাইতে যখন শেষ মুহূর্ত, আর 4টা বাঁশ কিংবা 5টা বাঁশ দিলে কবরটা একদম ঘেরাও হয়ে যাবে, পরিপূর্ণ হবে। এমন অবস্থায় খপ করে কে জানে তার হঠাৎ পাটা ধরে, কবরের ভিতর থেকে কে যেন পা ধরে। জি, হঠাৎ তিনি ভয় পেয়ে যায়, কিন্তু কারো কাছে শেয়ার করে না। পরে নিচে দেখার জন্য তিনি কবরের ভিতরে তাকায় যে কে তার পাটা ধরছে। তিনি তাকায় দেখে যে লাশের ডান হাত এবং আমার দাদার বাম পা। আমার লাশে মানে আমার যে দাদি মারা গেছে উনি ডান হাত দিয়ে আমার ওই দাদার বাম পা ধরছে। এটা দেখে তিনি আতঙ্কে অবাক হয়ে যায়, মানে আতঙ্কে ফ্রিজ হয়ে যায়, কথা বলতে পারে না। জি, জ্ঞান হারিয়ে ফেলে। সে যে একটা বাঁশ ধরেছিল ওই ধরা থাকা অবস্থায় দাঁড়িয়ে থাকে। তিনি মানে তার গতিশক্তি, স্থিতিশক্তি কোনোটাই কাজ করে না ওই মুহূর্তে। পরে অনেক মানুষ বলতেছে যে তুমি বাঁশ বিছাও। তিনি আর কথা শুনে না, কারো কথায় উনি কান দিতেছে না, জ্ঞান হারিয়ে ফেলছে। পরে এমন অবস্থায় যে দাদার বউ মারা গেছে, ওই দাদাটা কবরের ভিতর একটু তাকিয়ে দেখে যে তার বউ মানে যিনি মারা গেছে ওই দাদিটা তার পা ধরে আছে। এটা দেখে তো আরো সবাই ভয়ে কি করবে বুঝতে পারতেছে না। তারপর একটা হুজুর দোয়া টোয়া পড়ে ওই দাদার জ্ঞান ফেরালো, বের করলো। করার পরে যেভাবে হোক তাকে দাফন করা হলো। লাশটা দাফন করে সবাই যে যার মতো বাসায় ফিরলো। এখন আমাদের এলাকা, ওই যে আগেই বলেছি, আমাদের এলাকা এমনিতে অনেক ভয়ঙ্কর বলতে এলাকাতে লোকজন কম, জঙ্গল বেশি, মানে রাত্রে কেউ বের হয় না সহজে। আপনি আমাকে বলেছিলেন আগে, কিন্তু এখন হয়তো মনে নেই আপনার। এশার নামাজ পর সবাই ঘুমিয়ে পড়ে, কেউ আর বের হয় না। জি, তো আমাদের গ্রামে আমাদের একটা দোকান ছিল, মুদিখানার দোকান, চাটা বিক্রি করতাম। তো দোকান বন্ধ করতে করতে রাত 9টা 10টা বেজে যেত। তো যে দাদাকে পা ধরছে ওই দাদা অসুস্থ, মানে ওই দিনের পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। হুজুর প্রতিদিনই তাকে ঝাড়া দেয়, পানি পোড়া খাওয়ায়। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠে এটার সময়। পরে আমি দোকানে, তখন আমি আমার আব্বা আলুর প্রজেক্ট করতো, মানে আলুর জমি করতো অনেকগুলো। তো আলুর জমি করার জন্য তিনি বাইরেই থাকতো, বাড়িতে কমই থাকতো। দোকানটা আমি চালাইতাম। স্কুল শেষ করে আপনাদের? জি, বিকালে মানে সকালে দোকান খুলতাম, স্কুলে যাওয়ার আগে বন্ধ করে স্কুলে যেতাম। আর রাত্রে আইসা বিকাল 4টার দিকে আসরের নামাজ পর দোকান খুলতাম, রাত 9টা 10টা বাজে বন্ধ করতাম। তো এমন অবস্থায় তার যেখানে লাশটা দাফন করা হয়েছে তার পাশে আমাদের দোকানটা ছিল। তো আমি ছোট মানুষ, অনেক ভয় লাগতো দোকানে বসে থাকতে, একা একা ভয় করতো খুব। পরে আমার চাচারা বসে থাকতো আমি দোকান বন্ধ না করা পর্যন্ত। পরে একদিন দোকানে বসে আছি, হঠাৎ দেখি যে ওই দাদি মারা গেছে, দোকানের সামনে দিয়ে হাইটে যাইতেছে। ওই অবস্থায় আমি আর আমার এক বড় আব্বু বসে আছি দোকানে। পরে বড় আব্বু খেয়াল করে নাই, মানে তিনি বিড়ি খাইতেছে, কার সাথে যেন কথা বলতেছে মোবাইলে। পরে আমি দেখতেছি যে ওই দাদি একটা বদনা হাতে কইরা নিয়ে হাইটে যাইতেছে, সুন্দর। আমি কিন্তু মনে করেন যে কল্পনা বা এমন কিছু না, আমি সরাসরি দেখতেছি আমার নিজের চোখ দিয়ে। মানে এটা কোনো কল্পনা ছিল না আপনার? আপনি সরাসরি দেখতেছেন আপনার দাদি একটা বদনা হাতে করে নিয়ে আপনার সামনে দিয়ে যাচ্ছে। তখন রাত বাজে 8:30 কি 8:45। পরে আমি ভাবতেছি যে মরে গেছে, হাঁটি কিভাবে বা যাইতেছে কেমনে। পরে আমার বড় আব্বুকে দেখাইলাম যে বড় আব্বু এটা না কয়দিন আগে মারা গেছে।
পরে কয় কারে দেখোস? আমার বড় আব্বু দেখে না। হ্যাঁ আমি জিজ্ঞাসা করতেছি, আমার বড় আব্বু দেখে না, অথচ আমি দেখতেছি। দেখার পরে বড় আব্বুকে আবার বললাম, না বড় আব্বু আমি দেখছি, হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ কয় কি দেখছ তুই? আমি বললাম আমার দাদিকে দেখছি আমি। তিনি সরাসরি বদনা হাতে করে নিয়ে হাইটে যাইতেছে। বিষয়টা হচ্ছে মানে আপনারা দুজন ছিলেন, আপনি আপনার বড় আব্বু, ঠিক জি। আছে? সেক্ষেত্রে আপনি দেখতেছেন আপনার দাদিকে, কিন্তু আপনার বড় আব্বু দেখতেছেন না। না, আমার বড় আব্বু দেখতেছে না। হ্যাঁ পরে তাকে আর বিশ্বাস করাইতে পারলাম না। হ্যাঁ তারপরে পরে কিছুক্ষণ পর আমি দোকান বন্ধ করব, আমার বড় আব্বু সাইডে যে কথা বলতেছে, মানে আমার দোকানের সামনে একটা জঙ্গল ছিল, হ্যাঁ আর জঙ্গলের সামনে রাস্তা, তার পাশে এ পাশে আমার দোকান। পরে ওই জঙ্গলে আমার বড় আব্বু প্রস্রাব করতে গেছে। হ্যাঁ প্রস্রাব করার জন্য গেছে, আমি প্রস্রাব করতে বইছে, কব্বরের পাশেই প্রস্রাব করতে বইছে। তো কব্বরের পাশে প্রস্রাব করতে বইছে, যখন বইছে তখন দেখে যে ওই দাদিটা ওখানে উজু করতেছে, ওই কব্বরের পাশে উজু করতেছে। তো উজু করা দেখা তিনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলছে। দেখা ওখান থেকে জ্ঞান হারিয়ে জ্ঞান, এখন আমি ছোট মানুষ, আমি কি করবো বুঝতেছি না। হ্যাঁ এখন আমি বাসায় যে যাব, আমি বাসায় যাব, যাওয়ার জন্য হাঁটতেছি, আমার পিছনে পিছনে কেড়ে জানি আসতেছে। আপনার আপনার মনে হচ্ছে যে আমার পিছনে পিছনে কে জানে আসতেছে। আসতেছে। আচ্ছা তারপরে আমি যে এত জোরে জোরে হাঁটতেছি, আমি এত জোরে হাঁটা আমার পথ আগাইতেছে না, আমার মনে হইতেছে যে আরো দূরে বাইরে যাইতেছে। হ্যাঁ গেছি বাড়িতে গেছি, আমার দাদারে বলছি, দাদা এই অবস্থা। দাদা দৌড় মেরে গেছে বড়াব্বুর কাছে, জ্ঞান ট্যান ফিরছে। পরে যায় তাকে ঝাড়া ফুদিছে। এমন এমন করতে করতে অনেকদিন যায়। যাওয়ার পরে হঠাৎ যে দাদার বউ, ওই দাদার কাছে আইছে ওই দাদি, মানে স্বপ্নে আইছে, স্বপ্নে দেখতেছে স্বপ্নে দেখতেছে। দেখার পরে তাকে বলছে যে আমি তো বাড়িটা কমপ্লিট করতে পারি নাই, আমার আমার জীবনের ইচ্ছা ছিল আমি বাড়িটা কমপ্লিট করব। তোমরা তো আমার কথা কেউ শোনো নাই, আমি একা একাই নেমে পড়ছিলাম আমার কাজে, আমি তো অসম্পূর্ণ রেখেই চলে আইছি। এখন আমার খুব ইচ্ছা তোমরা আমার বাড়িটা কমপ্লিট করে দাও। তো এটা বলছে, এটা জ্ঞানী গ্রামের লোকজনের কাছে শেয়ার করছে যে এইভাবে বলছে। পরে আবার আরেকদিন, আমি তো প্রতিদিন দোকান যেহেতু ব্যবসা প্রতিদিন খোলাই লাগে, পরে একদিন বসে আছি, তিনি আসছে। আমরা আবার ওরকম সময় 8টা-9টা বাজে ওই সময়? জি ওই সময়, একই সময় এমন অবস্থা, ওইরকম সময় আইতেছে। তবে তিনি যে মারা গেছে, লাস্ট যে অবস্থায় ছিল সেদিন ওই অবস্থায় আইছে। মানে পরের দিন সেই অবস্থায় আসে? জি। আর আগের দিন ভালো অবস্থায় ছিল? ভালো অবস্থায় ছিল, পরের দিন ওই অবস্থায় আইছে। আসার পরে আসলে আমার শরীর ঘামতেছে। হ্যাঁ মানে আপনি ভয়ে শরীর ঘামতেছে, জি। ভয়ঙ্কর চেহারা ছিল। এতটা ভয়ঙ্কর ছিল। আর মরার পরে চোখ একটা যে চোখ ছিল, এটা মনে করেন খয়েরি কালার হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তো ওই অবস্থায় আইছে, যাইতেছে, আসে যায় আসে যায়। মানুষজন এটা দেখে আর গ্রামের বাইরে আর বাড়ায় না রাত হইলে। হ্যাঁ মানে রাতে বের হইলেই ওইসব মানুষকে বিভিন্নভাবে দেখা দেয়, ভয় দেখায়। ভয় দেখায়। আচ্ছা তারপর? এমন করতে করতে অনেক দিন যায়, যাওয়ার পরে অনেক হুজুর কবিরাজ ধরে যে এই অবস্থায় গ্রামে তো কাউরে ঠিক থাকতে দেয় না, ঘুমাইতে দেয় না ঠিক মতো। পরে একটা মিলাদের আয়োজন করে, মিলাদের গ্রামের সবাই মিলে একটা মিলে আয়োজন করে। এই মিলাদের আয়োজন করার আগেই ওই যে ওই দিন হ্যাঁ লাস্ট আইতেছে, আসার পরে সরাসরি তার বাড়িতে যায়, মানে কবর যেখানে, হ্যাঁ এই কবরস্থানে যায়। প্রতিদিন এই পাশ দিয়ে যাওয়া আসা করে। যাইতে যাইতে একটা কাকা আছে আমার, হ্যাঁ তিনি ভয় না পেয়ে তাকে জিজ্ঞেস করে যে কাকি, ওনার তো আবার কাকি লাগে। হ্যাঁ পরে কয়, কাকি আপনি এভাবে প্রতিদিন যাওয়া আসা করেন, এতে তো আমাদের সমস্যা হয়, অনেক ভয় পাই আমরা। তিনি কথা না বলে সরাসরি তাকে কবরের স্থানের দিকে নিয়ে যায়। তিনিও সাহস করে কবরের ওদিকেই যায়। যাওয়ার পরে ওখানে যে শুধু বলে যে আমি কোনো ভুল করি নাই, হ্যাঁ আমি দুনিয়ার জীবনে কোনো ভুল করি নাই, কারো ক্ষতি চাই নাই। কিন্তু ওই যে লাশ পড়ে গেছিল, কাটি বাড়ি থেকে যে লাশ পড়ে গেছিল, তার কষ্ট একটাই যে তাকে যে তিনি পড়লো কেন, তিনি পড়লো কেন খাটি বাড়ি থেকে। তো আমার কাকাকে বলে যে আমি তো কোনো দোষ করি নাই, তোমরা আমাকে কবর দেওয়ার সময়ও কেন আমাকে এভাবে কষ্ট দিলা, আমি এমনিতেই কষ্ট পেয়ে মরছি, আমাকে কেন আবার কষ্ট দিলা। তো তিনি বুঝতে পেরে বলল যে ও এই ব্যাপার, তাহলে আমরা একটা কি করতে পারি এখন। তা আমি
তিনি বলতেছে যে আমার এখন কোনো কিছু চাওয়ার নেই, যেহেতু কষ্ট পেয়েই ফেলছি, কষ্ট দিছই, আমি এখন চাইতেছি যে আমার নিয়তে তোমরা পুরো যত গরিব মানুষ আছে এলাকার সবাইকে একটা আয়োজন করে খাওয়া, যাতে আমার আত্মাটা শান্তি পায়। তো তার কাকা তার কথা শুনে চলে আসে। আসার পরে তিনি অবাক হয়ে থাকে, যেহেতু একটা মরা মানুষের সাথে কথা বললে সবারই একটা ভয় লাগবে, ভিতরে আতঙ্ক কাজ করবে। তিনি আসার পরে এক হুজুরের সাথে কথাটা শেয়ার করার পরে মিলাদের আয়োজন করার পরে আয়োজনে সবাই শরিক হয়, উপস্থিত হওয়ার পরে সবার কাছে তার পক্ষ থেকে মাপ চায়। তার স্বামী মাপ চাওয়ার পরে মিলাদের সবাই ব্যবস্থা শেষ হয়, সম্পূর্ণ হয়, কাজ সম্পূর্ণ করার পরে তার জামাইকে বলে যে আমার তো একটা ইচ্ছা ছিল যে বাড়িটা কমপ্লিট করা, আমার খুব ইচ্ছা তুমি আমার হয়ে বাড়িটা কমপ্লিট করো। তো তার স্বামী তখন বুঝে তার বাড়িটা কমপ্লিট করে। এই ছিল আমার কাহিনী। আচ্ছা, ধন্যবাদ তারেক ভাই। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের যদি এমন কোনো ঘটনা থাকে, এরকম ভয়ঙ্কর ভূতের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনারা গল্পগুলো আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা সম্ভব হলে প্রচার করব। আরও নতুন নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।